নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে ফ্লাইওভার নিয়ে নাগরিক সভায় মতভেদ থাকলেও ফ্লাইওভার হচ্ছে শীঘ্রই, জানালেন মন্ত্রী কৌশিক। ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি সমীর উদ্দিন নামের প্রোফাইলের বিরুদ্ধে শিলচরে মামলা, কঠোর পদক্ষেপের দাবি সংখ্যালঘু মোর্চার। 1 জানুয়ারি 2026কে যোগ্যতার তারিখ ধরে ভোটার তালিকা বিশেষ সংশোধনী করা হবে, জানালেন জেলা শাসক। করিমগঞ্জ জেলার নাম পুনর্বহালের দাবিতে রাজপথে নামলেন আমরা করিমগঞ্জি ও করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি। লৌহমানবী তথা ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর 108তম জন্মজয়ন্তী উদযাপন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরে ফ্লাইওভার নিয়ে নাগরিক সভায় মতভেদ থাকলেও ফ্লাইওভার হচ্ছে শীঘ্রই, জানালেন মন্ত্রী কৌশিক রায়। শিলচরে এলিভেটেড করিডোর প্রকল্পের নতুন গতি, শহরের উন্নয়নে ফ্লাইওভার নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। তাই এই গুরুত্বপূর্ণ উদ্যোগে শহরের প্রত্যেক নাগরিকের মতামত অমূল্য। শহরের যানজট নিরসনে প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে আজ বঙ্গভবনে আয়োজিত নাগরিক সভা ঘিরে নানা মত উঠে এলেও শেষ পর্যন্ত উঠে আসে একীভূত বার্তা, শিলচরে উন্নয়নের স্বার্থে ফ্লাইওভার নির্মাণ হোক। এই সভার আয়োজন করেছিল প্রশাসন, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, অসিত দত্ত, সিপিএম নেতা দুলাল মিত্র, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাথ পুরকায়স্থ এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নাগরিকদের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন। সভায় মূলত সেন্ট্রাল রোডের ব্যবসায়ীরা তাদের আপত্তির কথা তুলে ধরেন। তাদের আশঙ্কা, ফ্লাইওভার নির্মাণ হলে রাস্তায় ব্যবসার ক্ষতি হতে পারে, দোকানে ক্রেতার সংখ্যা কমে যাবে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হবে। তারা প্রকল্পের পুনর্বিবেচনার দাবি জানান। অন্যদিকে শহরের অধিকাংশ নাগরিক ও বক্তা জানান, দীর্ঘদিনের যানজটের অবসান ঘটাতে ফ্লাইওভার অত্যন্ত জরুরি। তাদের মতে উন্নয়নের পথে কিছু সাময়িক অসুবিধা মেনে নিতে হবে, কারণ শহরের ভবিষ্যতের স্বার্থেই এই প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন। ভারত মাতা কি। আমি দুটো তিনটে জিনিস নিয়ে একটু বলতে চাইছিলাম। আমাদের মেইন উদ্দেশ্য এই এলিভেটেড করিডোর করার কি, যে আমরা ট্রাফিক কনজেশনটাকে বা শিলচরকে ট্রাফিক কনজেশন মুক্ত করব। এখন সেটা করতে গিয়ে আমরা মেইনলি এখনের যে প্ল্যানটা আছে সেটাতে আমরা কি করছি, রংপুর সাইডের ট্রাফিক যেটা আছে সেটাকে বা উদারবন সাইড থেকে যেটা আসছে সেটাকে নিয়ে আমরা মেহেরপুর সাইডে আমরা ক্রস করেছি টাউনের উপর দিয়ে। আমার একটা প্রশ্ন কি, আমাদের অনেকগুলো রিং রোড তৈরি হচ্ছে। আজকে কাশীপুর থেকে সোনাবাড়ি ঘাট হয়ে একটা রিং রোড আন্ডার কনস্ট্রাকশন আছে। একটা নতুন একটা আমাদের রংপুর থেকে ডেইজ হোটেলের ওখান থেকে একটা দুধপাতি হয়ে ওই রাস্তাটা আইএসবিটিতে জয়েন করবে। সেই রাস্তাগুলোকে যদি আমরা প্রায়োরিটিতে কমপ্লিট করতে পারি তাহলে আগামীতে কি হবে, ধরুন এই যে আমরা একটা করিডোর বানাচ্ছি উপর দিয়ে, সেই করিডোরে আমরা ওদেরকে ক্রস করাচ্ছি, কিন্তু এরা এই যেটা আমাদের রিং রোড হবে বা বাইপাস হবে সেটা দিয়ে তো একজন যারা উদারবন থেকে আসবে ওনারা অনায়াসে শিলচরকে অ্যাভয়েড করে বা শিলচরের ট্রাফিক যেটা আজকে বাধ্য হয়ে যাদের যেতে হয় মেহেরপুর শিলচরের ভেতর দিয়েই যেতে হয়, কারণ ওদের কাছে অপশন নেই, সেই অপশনটুকু আমাদেরকে প্রায়োরিটিতে তৈরি করতে হবে। আমার মনে হয় রিং রোডগুলো আমরা যদি খুব প্রায়োরিটিতে তৈরি করি, শিলচরের বুকের উপর দিয়ে অনেকটা ট্রাফিক আমরা হ্রাস করাতে পারবো। নাম্বার 2, আমরা যে ভিডিওটা দেখেছি পিডব্লিউডি শুরুতে শিলচরের ট্রাফিক অবস্থা, সেটাতে আমরা কি দেখেছি, সেটাতে দেখেছি 3 হুইলার্স, স্কুল বাস, কলেজ বাস, প্রাইভেট 4 হুইলার গাড়ি কতটা ছিল, ইট ইজ মোস্টলি 3 হুইলার্স। আর যেটা স্কুল বাস আমরা দেখলাম সেগুলো কি উপরে যাবে? আজকে 3 হুইলার স্লো মুভিং ট্রাফিক আমরা যারা বলি, এরা প্যাসেঞ্জার ওঠাবে, প্যাসেঞ্জার না হবে। স্কুল বাস আজকে বাচ্চাদেরকে জায়গা জায়গা থেকে পিক আপ করবে, ড্রপ করবে। ইউনিভার্সিটির বাস জায়গায় জায়গায় যাবে, এরা তো উপর দিয়ে যাবে না। তাহলে আমাদের সমস্যার সমাধানটা হচ্ছে কোথায়? থার্ড পয়েন্ট, আজকে আমরা একটা এলিভেটেড করিডোর করছি, এটা বিশাল বড় প্রজেক্ট আমাদের শিলচরের জন্য, এটা খুবই ভালো, কিন্তু এট হোয়াট কস্ট?
আজকে প্রত্যেকটা শহরের একটা হেরিটেজ হয়, আমাদের শিলচরে করতে তেমন কিছু নেই। আমাদের বাইরে থেকে কেউ আসলে আমরা কিছু বলতে পারি না, বিকজ দেয়ার ইজ নাথিং দ্যাট উই ক্যান শো। বাট আমাদের একটা হেরিটেজ যদি কিছু বলি, পুরনো 150 বছর পুরনো, উনি বলেছেন ওনার কোম্পানি, তার আশেপাশের বাজার 150 বছর পুরনো। দেয়ার আর থার্ড, ফোর্থ, ফিফথ জেনারেশন বিজনেস হাউসেস যারা এই জায়গাটাতে অপারেট করছে। আজকে যখনই আমরা যাচ্ছি, সেই করিডোর তো প্রত্যেকটা বিল্ডিং যেগুলোর পাশে দিয়ে যাচ্ছে বা বাড়ি বা আসাম টাইপ ঘর দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা 3-4 ফুট করে কেটে কেটে নিয়ে যাচ্ছে on both the flanks, right and left. আমরা কি এটাই চাই? We want development by putting a scalpel and a knife to the heart and gut of the Silchar town to make it help. এই জিনিসটা আমাদের মনে হয় আমাদের অপশন আর কি কি আছে, সেই অপশনগুলো কি আমরা সব দেখে শেষ করে আমরা এটাতে এসেছি, না there are still some ideation left? আমরা কি আরেকটু চিন্তাধারা করতে পারি না? এই যে আমাদের ডিসি অফিস শহর থেকে বেরিয়ে যাবে, আমাদের ডিসি অফিস বেরোলে তার এনসিএলডি আর অনেকগুলো অফিস বেরিয়ে যাবে, তাহলে আমাদের ট্রাফিক এমনিতেই টাউন থেকে বেরিয়ে যাচ্ছে। যারা আজকে মেহেরপুর থেকে ডিসি অফিস, উন্নয়ন ভবন, পিডব্লিউডি অফিস, নানাবিধ অফিসে আসছে, ওনারা আসার প্রয়োজন নেই, তখন আমার মনে হয় ট্রাফিক জ্যাম ওই দিকে হবে। সো আমার মনে হয় এই এলিভেটেড করিডোর হতেও তো 2-3 বছর লাগবে, এটা তো আজকে বললে কালকে হবে না। একটা বিগ পেইন। এই 2-3 বছরে আমরা রিং রোড গুলো which is already under construction, সেগুলোকে আমরা 6 মাসের মধ্যে শেষ করতে পারি। পরে আমরা একটু দেখি হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট, আমাদের ট্রাফিক সিস্টেমটাকে আমরা একটু রেগুলেট করি, রেগুলেট করে আমরা দেখি কি কোনো চেঞ্জ হয়েছে কি, then we should go for such a drastic step. যে ফেব্রুয়ারি মাসের 13 তারিখও আমরা একবার বসেছিলাম, টিসি জেলা আয়ুক্তের কার্যালয়ে আমরা বসেছিলাম, আমাদের আরেকজন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত ছিলেন। আজকে যারা এই ফ্লাইওভার নিয়ে, ফ্লাইওভার হলে যে পারপাস, সে পারপাস সার্ভ হবে না এরকমও যারা বলেছেন, সেদিনও তারা উপস্থিত ছিলেন, কিন্তু সবাই একজন ছাড়া কেউ ফ্লাইওভারে সেদিন বলেননি যে ফ্লাইওভার হয়ে কোনো লাভ হবে না। আজকের দিনে বিগত কিছুদিন আগে আপনারা জানেন যে 1-1.5 মাস হয়েছে, 1-1.5 মাস আগে স্টেট গভর্নমেন্ট স্পন্সরশিপ বরাক উপত্যকার সর্ববৃহৎ প্রজেক্ট শিলচর ফ্লাইওভারের জন্য আসাম ক্যাবিনেট 564 কোটি টাকা সরকারি যে মঞ্জুরি, ক্যাবিনেটের যে মঞ্জুরি, সেই ক্যাবিনেটের মঞ্জুরি দিয়েছে। সিঙ্গল স্কিম প্রজেক্ট বরাক উপত্যকায় এর আগে আসেনি এত বড়। 540 কোটি টাকা রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হয়েছে, আর 540 কোটির পরে 564 কোটি টাকা এই প্রজেক্ট, যে প্রজেক্টের নিয়ে আজকে দিনে আমরা এখানে আলোচনা করছি। এই প্রজেক্টের বিষয়ে আপনাদের সবাইকে বলা হয়েছে, সে বিষয়ে আমি বলতে চাই না, শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই যে 3.46 কিলোমিটার লেন্থ এটা এই যে এলিভেটেড করিডোর বা ফ্লাইওভারের থাকবে, এবং মুখ্যমন্ত্রী মহাশয়ের নির্দেশ ছিল যে যাবতীয় যে কাজ আছে, যাবতীয় কাজ যাতে আমরা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারি। ফ্লাইওভারের ঘোষণা কিন্তু আপনাদের মনে আছে যে আমরা রাজনৈতিকভাবে যদি বলি তো 2015 সালে আমরা বলেছিলাম যে শিলচরে একটা ফ্লাইওভার আমরা নির্মাণ করব। বিগত 10 বছরে বিভিন্নভাবে আমরা ট্রোল হয়েছি যে শিলচরের ফ্লাইওভার কোথায়, শিলচরের ফ্লাইওভার একটা মহাধাপ্পা। আর আপনাদের জানা আছে যে 30 নভেম্বর 2022 সালে শিলচরে যখন ক্যাবিনেট মিটিং হয়েছিল, সেই ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত যেগুলা ছিল বরাক উপত্যকার জন্য, সেই এটার মধ্যে এটাও একটা সিদ্ধান্ত ছিল যে রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত এবং ক্যাপিটাল থেকে রামনগর পর্যন্ত দুটি ফ্লাইওভার নির্মাণের জন্য যে কনসালটেন্সি অ্যাপয়েন্টমেন্ট, সেই কনসালটেন্সি অ্যাপয়েন্টমেন্ট বা পরীক্ষা নিরীক্ষণ, সেই বিষয়গুলি আলোচনা হবে।
এলিভেটেড করিডোর নির্মাণের জন্য, এলিভেটেড রোড নির্মাণের জন্য আমাদের এখানে নাগরিকদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে এক সভা হয়েছে। সবাই নিজের নিজের মতামত তুলে ধরেছেন এবং তারা অনেকে অনেক প্রস্তাব দিয়েছেন এবং আমরা সেই প্রস্তাবগুলি আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা বলেছি যাতে ফ্লাইওভার নির্মাণ হবে এটাতে কোনো সংশয় নেই এবং কেউ এটার আপত্তিও করেননি, কিন্তু যাতে মানুষকে কম হয়রানি হয়, মানুষকে কম অসুবিধা করে যাতে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আলোচনা মোটামুটি আজকে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আগামী মাসের মধ্যে আমরা করব। ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ও অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে সমীর উদ্দিন নামের এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে বুধবার কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার, এসএসপি কার্যালয় ও শিলচর সদর থানায় মামলা দায়ের করল বিজেপি সংখ্যালঘু মোর্চা কাছাড় জেলা কমিটির এক প্রতিনিধি দল। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আতাউর রহমান লস্কর জানান, গত কয়েকদিন ধরে সমীর উদ্দিন নামের ওই ফেসবুক ব্যবহারকারী বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্য সহ বিজেপির সঙ্গে যুক্ত সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর, অবমাননাকর, প্রদাহজনক ও সাম্প্রদায়িক মন্তব্য করে আসছেন। এই ধরনের পোস্ট সমাজে শত্রুতা বৃদ্ধি করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে। তাই জেলা বিজেপির নেতৃত্বের পরামর্শ মতে আজ মামলা দায়ের করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি অভিযুক্ত প্রোফাইলের প্রকৃত পরিচয় উদ্ঘাটন করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন বলে আমরা আশাবাদী। আমরা আজ কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার এক প্রতিনিধি দল আমরা আজ শিলচর সদর থানা পুলিশ স্টেশনে এসেছি। বিগত 3-4 দিন আগে আমাদের ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার একটা পেজ আছে। আমাদের সেই পেজে একজন ব্যক্তি খুব বাজেভাবে আমাদেরকে কমেন্ট করেছে আমাদের ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার পেজে। আজকে ওর নামে আমরা লিখিতভাবে সংখ্যালঘু মোর্চার প্রতিনিধি দল কাছাড় জেলা বিজেপির নেতৃত্বের পরামর্শে ক্রমে আজকে আমরা শিলচর সদর থানাতে এসে একটা এফআইআর দাখিল করেছি। আমরা মাননীয় পুলিশ প্রশাসনের নিকট আহ্বান থাকবো এই কুলঙ্গারকে যাতে উপযুক্তমূলক একটা শাস্তি প্রদান করার জন্য। প্রতিলিপিটি আমাদের কাছাড়ের মাননীয় সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মহাশয়, ওনার সাথে গিয়ে আমরা সাক্ষাৎ করব এবং ওনাকেই আমরা একটা প্রতিলিপি প্রেরণ করব। আমরা আশাবাদী বর্তমানের যে আসাম পুলিশ, কাছাড় পুলিশ অত্যন্ত দক্ষ, নির্ভরতার সহিত কাজ করে যাচ্ছে। আশাবাদী অতি শীঘ্রই দুষ্কৃতিকারী ধরা পড়বে। নির্বাচন কমিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 1 জানুয়ারি 2026কে যোগ্যতার তারিখ ধরে ভোটার তালিকা বিশেষ সংশোধনী করা হবে। এই সংক্রান্ত বিষয়সমূহ সর্বাঙ্গীন ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ জেলাশাসক কার্যালয়ে পুরাতন সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বিশেষ সংশোধন প্রক্রিয়ার মূল দিকগুলি গণমাধ্যমের মাধ্যমে জনসাধারণের মাঝে ব্যাপকভাবে প্রচার ও সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। हमने इस मीटिंग के आधा घंटा पहले पॉलिटिकल पार्टीज के साथ मीटिंग करी और हमारे जितने EROs हैं, AEROs हैं, उन सबको साथ मीटिंग करी और एक ट्रेनिंग प्रोग्राम ऑर्गेनाइज किया। सो जस्ट जानकारी के तौर पे आपको मोटा मोटी हम बता देते हैं कि क्या टाइमलाइन है, क्या काम इसमें करना पड़ेगा। सो स्पेशल रिवीजन जो हर साल समरी रिवीजन होता है उसका एक इम्प्रूव्ड और मॉडिफाइड वर्जन है। इसमें इम्प्रूवमेंट ये है कि मैंडेटरीली हाउस टू हाउस वेरिफिकेशन होना पड़ेगा और BLOs को उनके घरों पे जाके, इलेक्टर्स के घरों पे जाके उनका जो इंफॉर्मेशन है अबाउट देयर डेमोग्राफिक डिटेल्स वो कलेक्ट करना पड़ेगा। सो द टाइमलाइंस आर यू कैन सी ऑन द बोर्ड एज वेल। सो 18 से 21 नवंबर में ट्रेनिंग एंड प्रिंटिंग ऑफ वेरियस फॉर्म्स एंड documents, and then the house to house verification by the BLOs will start from 22 नवंबर से स्टार्ट होकर 20 दिसंबर तक चलता रहेगा, जिसमें BLOs सारे इलेक्टर्स के घर पे, जो हमारे इलेक्टर्स हैं अभी 2025 जनवरी के हिसाब से कचार में लगभग 13,93,482 electors were there as per the rule published in January 25। सबके घरों पे जाके उनका वेरिफिकेशन स्टेटमेंट 1 में करेक्ट करना पड़ेगा, जिसमें मेजर होगा उनका नाम,
उनका एड्रेस, उनका एज, उनका जेंडर डिटेल्स, ताकि कुछ एब्सर्ड वैल्यूज या फेक वैल्यूज ना हो। मैं डाल देता हूँ। इस वेरिफिकेशन में हमको पोलिंग स्टेशन का अरेंजमेंट और रैशनलाइजेशन की कहीं का बिल्डिंग टूट गया है या वोटर ज्यादा हो गए हैं, 1200 से ज्यादा वोटर हैं, तो नया पोलिंग स्टेशन बनाना, उसका एक इंफॉर्मेशन कलेक्ट करके लाना होगा। और उसके बाद जो डेटा कलेक्ट करना कि अच्छा इमेज कलेक्ट करना, अच्छा इमेज का फोटोग्राफ कलेक्ट करना, उनका करेक्ट सेक्शन पार्ट, इसका इंफॉर्मेशन कलेक्ट करना और इसको इलेक्शन डिपार्टमेंट को सबमिट करना, जिससे कि हम लोग 27 दिसंबर तक एक ड्राफ्ट इलेक्टोरल रोल जनरेट कर पाएंगे। ड्राफ्ट इलेक्टोरल रोल क्या होगा कि जो जनवरी में इलेक्टोरल रोल पब्लिश हुआ था और उसके बाद जो 10-11 महीने बीते हैं उसमें जो वोटर्स ऐड हुए हैं, डिलीट हुए हैं, शिफ्ट हुए हैं, उनका जानकारी ऐड करके 27 दिसंबर को एक ड्राफ्ट इलेक्टोरल रोल पब्लिश होगा। और उस पब्लिकेशन में हम लोग फिर से आप लोगों को मुलाकात करेंगे। उसमें सारी पॉलिटिकल पार्टीज को, जो रिकॉग्नाइज्ड पॉलिटिकल पार्टीज है, रजिस्टर्ड पॉलिटिकल पार्टीज है, उनको हम लोग सारा कॉपी देंगे। और फिर 27 तारीख से लेकर 22 जनवरी तक क्लेम्स एंड ऑब्जेक्शन का प्रोसेस चलेगा, जिसमें लोग क्लेम दे सकते हैं कि हमको नया नाम ऐड करना है, डिलीट करना है, शिफ्ट करना है, नाम मॉडिफाई करना है। और उसमें स्पेशल कैंपेन डेट्स भी होंगे। उसमें 3-4 जनवरी और 10-11 जनवरी जो सैटरडे संडेज हैं, वो कैंपेन डेट्स होंगे, जिसमें बीएलओज मैंडेटरली पोलिंग स्टेशन में ही दिन भर रहेंगे। वहां पे कोई भी इलेक्टर जाके अपना जानकारी दे सकता है, अपना ठीक करा सकता है। और इस प्रोसेस में इंस्ट्रक्शन है कि बीएलओज एक वोटर के घर पे 3 बार जाएंगे। अगर पहली बार में इंफॉर्मेशन नहीं मिलता है तो दूसरे बार जाएंगे, नहीं मिलता है तो तीसरे बार जाएंगे। और इस प्रक्रिया का पूरा प्रयास होगा कि जो इलेक्ट्रोल रूल जनरेट होता है हमारा 10 फरवरी को, उसका हेल्थ ऑफ द इलेक्टोरल क्या बोलते हैं कि कितने इलेक्टर्स हैं पॉपुलेशन के कंपैरिजन में, उसमें कितना मेल इलेक्टर्स हैं, फीमेल इलेक्टर्स हैं, कितना नए इलेक्टर्स हैं, 18 to 19 एज के इलेक्टर्स हैं, किसी एज ग्रुप में ज्यादा तो नहीं हो गए, किसी पोलिंग स्टेशन में बहुत ज्यादा नए इलेक्टर्स तो नहीं आ गए, शिफ्ट तो नहीं हो गए, डिलीट तो नहीं हो गए। इसका पूरा हेल्थ चेक करते हुए, पूरा एनालिसिस करते हुए, डिस्कशन करते हुए, पॉलिटिकल पार्टीज को साथ में लेते हुए हम लोग 10 फरवरी को फाइनल इलेक्टोरल रोल को पब्लिश करने का लक्ष्य रखते हैं। सो आप लोगों के जरिए हम पूरे कचार के जो सिटीजन्स हैं और इलेक्टर्स हैं उनको जानकारी देना चाहते हैं कि आने वाले समय में बीएलओज और बूथ लेवल एजेंट्स भी पॉलिटिकल पार्टीज ने अपॉइंट किए हैं, वो आपके घरों में जाएंगे। आपका डेटा जो इलेक्शंस में रोल में है, हो सकता है कुछ त्रुटि हो नाम में, एज में, जेंडर में, या फोटो ठीक नहीं हो, वो कलेक्ट करने के लिए आपके घरों में जाएंगे, तो उनका सहयोग करें। और जिला का और इलेक्शन कमीशन का लक्ष्य है कि एरर फ्री, विदाउट एनी इंक्लूजन एरर, एक्सक्लूजन एरर रोल को जनरेट कर पाए। इसमें हमारा आप साथ दीजिए। और मीडिया से भी रिक्वेस्ट है कि हम लोग आपसे साथ मल्टीपल टाइम्स पे मिलते रहेंगे। आपसे हर महीने ही मुलाकात होगी इलेक्शन के रिलेटेड, तो आप भी हमारी जानकारी प्रचार के हर अंचल में पहुंचाएं और एक हेल्दी इलेक्टोरल रोल के प्रयास में हमारा सहयोग करें। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন তথা করিমগঞ্জ নাম পুনর্বহালের দাবিতে পুনরায় রাজপথে নামলেন আমরা করিমগঞ্জি ও করিমগঞ্জ জেলা নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি দুটি সংগঠনের কর্মকর্তারা। শহরের আবর্ত ভবন সংলগ্ন এলাকায় বুধবার সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত 3 ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করেন তারা। অবিলম্বে করিমগঞ্জ নামকরণ পুনর্বহাল করতে হবে, না হলে সংগ্রাম চলবে। স্লোগানে সরগরম করে দেওয়া হয় ধর্ণা চত্বর। তাদের সাফ কথা, করিমগঞ্জ আমাদের আরাধ্য মাতৃভূমি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাই সন্তানরা জন্মভূমিকে কোনো অবস্থায় ভুলতে পারে না, এমনকি জন্মভূমির নাম পরিবর্তন কিছুতেই মানতে পারে না। তাই সন্তানদের স্বার্থে ফের রাজপথে নামতে বাধ্য হলাম। বিশিষ্ট ব্যক্তিত্ব রজত চক্রবর্তী প্রতিবাদ চত্বরে নিজের উদ্দাত্ত ভাষণে উল্লেখ করেন, অবস্থান ধর্মঘট শেষে জেলা আয়ুক্তের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ করেন। স্মারকলিপি প্রেরণকালে সংগঠনের পক্ষে সুনীত রঞ্জন দত্ত,
অরুণাংশু ভট্টাচার্য, রজত চক্রবর্তী, বদরুল হক চৌধুরী প্রমুখ সামিল ছিলেন। এই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার বিরুদ্ধে সমগ্র জেলাব্যাপী বন্ধের আহ্বান করা হয়েছিল এবং স্বতঃস্ফূর্তভাবে করিমগঞ্জের সমস্ত নাগরিক এই বনকে সমর্থন জানিয়েছেন এবং সেই বন সফল হয়েছিল। কিন্তু আসামের পরও এখন পর্যন্ত ওনার মন্ত্রিসভার তরফ থেকে বা ওনার তরফ থেকে কোনো ধরনের হেলদুল নেই। তাই আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন, আমরা বিশ্বাস করি যে মার গর্ভ থেকে জন্ম নয় যে সন্তান নেয় এবং সেই সন্তানের যে নাম রাখা হয় সেই নাম মৃত্যুবরণ করার আগে পর্যন্ত সেটা বদলানো হয় না। এবং একইভাবে আমরা মনে করি এই করিমগঞ্জে যারা আমরা ভূমিষ্ঠ হয়েছি, এই করিমগঞ্জের নাম পরিবর্তন আমরা যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত আমরা এই নাম পরিবর্তন আমরা মানব না। তাই আজকের এই অবস্থান ধর্মঘটে, এটা একটা প্রতীকী অবস্থান ধর্মঘট, সমগ্র জেলাব্যাপী মানুষ তৈরি আছে। আজকের এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ রাখব এবং আহ্বান করব যে অতি শীঘ্র আপনি আপনার সেন্টিমেন্ট, আপনি আপনার ইগোকে বড় করে না দেখে মানুষের যে আওয়াজ, মানুষের যে আবেগ, সেই আবেগকে সম্মান দিয়ে আপনার এই সিদ্ধান্তকে আপনি পুনর্বিবেচনা করার জন্য আজকের এই অবস্থান ধর্মঘটের পক্ষ থেকে আমরা সকলে আপনার কাছে এই অনুরোধ রাখছি। যদি আপনি এই আপনার সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা না করেন তাহলে অতি সন্নিকটে 6 সেপ্টেম্বরের যে বন্ধ হয়েছে তার চেয়ে আরও ভয়াবহ আন্দোলন এই করিমগঞ্জ জেলা শুধু নয় সমগ্র বরাক উপত্যকায় গড়ে উঠবে বলে আজকের এই অবস্থান ধর্মঘট থেকে আমরা সেটা আপনাকে জানিয়ে দিলাম। লৌহ মানবী তথা ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধীর 108তম জন্মজয়ন্তী উদযাপন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি। এ উপলক্ষে বুধবার ইন্দিরা ভবনে ওনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেসী পদাধিকারীরা। তার কর্মজীবনের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করেন জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ। ইন্দিরা গান্ধীর নীতি আদর্শ মেনে চলার আহ্বান জানান তিনি। কার্যক্রমে দলের বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অমর রহে, অমর রহে, অমর রহে। ইন্দিরা গান্ধী অমর রহে, অমর রহে, অমর রহে। ইন্দিরা তোমায় ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। ইন্দিরা তোমায় ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। তোমায় ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। ইন্দিরা গান্ধী অমর রহে, অমর রহে। ভারত ইন্দিরা গান্ধী অমর রহে, অমর রহে, অমর রহে। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রাক্তন প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধী আজকে 108তম জন্মবার্ষিকী, সেটা আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসে যথাযোগ্য মর্যাদায় পালন করছি। যে আপনারা জানেন প্রয়াত ইন্দিরা গান্ধী 1978 সালে সম্ভবত সারা ভারতবর্ষ থেকে কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিলেন। তারপর তিনি বসে থাকেননি, তিনি দেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে তিনি গিয়েছিলেন, করিমগঞ্জও তিনি এসেছিলেন। তখন আমি ছোট্ট ছিলাম। সেই দিন একই দিনে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে সিপিএমের জ্যোতি বসু এসেছিলেন। জ্যোতি বসু এসেছিলেন গভর্নমেন্ট স্কুলের মাঠে এবং ইন্দিরা গান্ধী এসেছিলেন করিমগঞ্জ কলেজের মাঠে। তখন ইন্দিরা গান্ধীকে একদম সামনে থেকে দেখতে পেয়েছিলাম, কিন্তু ইন্দিরা গান্ধী
আসার পর যেভাবে লুকিয়ে লুকারণ্য কর্মস কলেজ খেলার মাঠ, সেই অনুপাতে কিন্তু জ্যোতি বসুর সেখানে মানুষ কম হয়। তাই এই যে ইন্দিরা গান্ধী যে একটা আদর্শে যদি আমরা অনুপ্রাণিত হতে পারি, তাহলে আমার মনে হয় প্রত্যেক কংগ্রেস কর্মী আমরা ইন্দিরা গান্ধীর আদর্শে আমরা অনুপ্রাণিত হই। কংগ্রেস প্রায় 1938 নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তারপর শ্রীমতী গান্ধী যেভাবে এই ভারতবর্ষে এই প্রত্যন্ত অঞ্চলে তিনি গিয়েছেন এবং দল ও সংগঠনের জন্য তিনি কিভাবে জোরদার প্রচার চালিয়েছিলেন, তারপরেই তৃতীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস এই ভারতবর্ষে হয়েছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। তিনি আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই যে ইন্দিরা গান্ধীর যে একটা চেতনা, সেই চেতনাকে আমরা সবাই যদি ধরে রাখতে পারি, তাহলে আমাদের লাভ হবে এবং আমরা প্রত্যেকজন কংগ্রেস কর্মী আমরা মনোবল পাব। আমরা শুধু যদি আমরা ইন্দিরা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হতে পারি। কাছাড় জেলার উত্তরবন্দের খণ্ড শিক্ষাধিকারিক বিইও মাধব সাহা ঘুষ গ্রহণের অভিযোগে সিএম ভিজিলেন্সের হাতে নাতে ধরা পড়েছেন। দেখুন সবিশেষ। মঙ্গলবার সন্ধ্যায় এক শিক্ষককে ঘুষ নেওয়ার সময় তাকে পাকড়াও করে ভিজিলেন্সের বিশেষ দল। সূত্র মারফত খবর, এক শিক্ষককে এলপি থেকে হাই স্কুলে পদোন্নতির জন্য প্রয়োজনীয় নথিপত্র ব্লক অফিস থেকে স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে প্রায় 2 মাসের সময় লাগবে বলে জানানো হয়। এই সময়ের মধ্যে ওই শিক্ষকের বেতন স্থগিত না করার নিশ্চয়তার বিনিময়ে মাধব সাহা প্রথমে 10,000 টাকা ঘুষ দাবি করেন, পরে আলোচনার মাধ্যমে 7,000 টাকায় রাজি হন। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষকটি টাকা দিতে গেলে ঠিক সেই মুহূর্তে সিএম ভিজিলেন্স দল সেখানে হানা দেয় এবং মাধব সাহাকে ঘুষের টাকা গ্রহণের সময় হাতে নাতে ধরে ফেলে। শেষ খবর পাওয়া অনুযায়ী ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট দপ্তর গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ফিরছে একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। প্রায় 2000 কণ্ঠে মায়াবিনী গানে জুবিন গার্গকে স্মরণ করল ডন বস্কো স্কুল শিলচরে। আসামের গর্ব বিশিষ্ট শিল্পী অভিনেতা জুবিন গার্গ এর 53তম জন্মদিন উপলক্ষে এক অন্য ধারার সঙ্গীতের মাধ্যমে জন্মদিন পালিত হয়। 18 তারিখের পরিবেশনার পূর্বে চলছিল সুন্দর প্রস্তুতি। স্কুলের 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা মায়াবিনী তোমার বুকুত গানটি অভ্যাস করে। প্রতিটি ক্লাসের শিক্ষক শিক্ষিকা, অন্যান্য অশিক্ষক কর্মীরা তাদের সহযোগিতা করেন। 18 তারিখ মহান শিল্পী জুবিন গার্গের 53তম জন্মদিনের দুপুরে এক অন্যতম চিত্র ফুটে ওঠে ডন বস্কো স্কুল পরিসরে। 1800 এর উপর পড়ুয়া শিক্ষক, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীবৃন্দ সহ প্রায় 2000 কণ্ঠে মায়াবিনী গান পরিবেশিত হয়। Thank you. Celebrating the birthday of Zubeen Garg is not just about remembering an artist. It is about honoring a voice, the source of truth and wisdom. Bless our work and study, which we offer you. Enlighten our minds, strengthen our memories, and direct our wills towards what is right. Enable us to respect our parents, teachers, elders, and friends. Today, we're indeed glad
to gather together as school community to celebrate the birth anniversary of late Zubin Garg. It was a fantastic sight to witness, wherein more than 1,800 students, along with teachers, support staff, an entire fraternity of Don Bosco came together to honor late Zubin Garg. He is indeed a legend. He has made a remarkable path into the lives of each one of us, in particular way into the lives of the people of Assam and rest of India. He was a singer, composer, musician, director, actor, indeed richly blessed by God. And he was the son of the soil. Inspired people through his songs, through the lyrics, through his simplicity, the way he would interact with people, be it young or old. He would touch the hearts of very many people. And indeed, we all of us are touched by his very humane character. We mourn the loss that we have, and we fondly remember him. We remember the songs that he sang in varied languages, and therefore he has touched the hearts of very many people of Assam and rest of India. Just to give him our honor, our respect, Don Bosco School Silchar had organized a mass singing this afternoon, and we have prayed for the repose of his soul. We have remembered his beloved wife and the family members. We have prayed for them, and I'm quite sure God will indeed bless the departed soul of late Zubin Garg, and Lord will grant the soul eternal reward. Memory is left behind us, and God willing, we have to carry forward the legacy of late Zubin Garg. Thank you, and let us continue to pray for the departed soul of late Zubin Garg, and fondly remember the contribution that he has made to the people of Assam, to the people of India and rest of the world. Thank you, and may God bless you all. মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার বরখোলা বিধানসভা কেন্দ্রে আয়োজিত হল মেগা স্বাস্থ্য শিবির। শিলচর আইএসটিটিতে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির। শিবিরে উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সঙ্গে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ অন্যান্য জনপ্রতিনিধি। আয়োজিত হয় একটি সংক্ষিপ্ত সভা, দেখুন সবিশেষ। এদিনের শিবিরে বরখোলা বিধানসভা কেন্দ্রের 0 থেকে 18 বছরের প্রায় 3000 রোগী স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নাম নথিভুক্ত করেন। শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পর যদি কারো উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তাকে পাঠানো হবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে কোনো রোগী বাইরে চিকিৎসা করানোর প্রয়োজন হলে পরে সরকার তার সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহন করবে বলে জানালেন মন্ত্রী কৌশিক রায়। যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা এক সপ্তাহব্যাপী কিছু কার্যসূচি আমরা হাতে নেব। আর এই কার্যসূচির মধ্যে একটি কার্যসূচি ছিল যে আসামের 126টা বিধানসভা সমষ্টিতে একটা মেগা হেলথ ক্যাম্প করার একটা পরিকল্পনা ছিল। ইতিমধ্যে বিভিন্ন বিধানসভাতে এই ক্যাম্প ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। কাছাড় জেলাতেও 7টি সমষ্টির মধ্যে 6টি সমষ্টি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আজকে বরখোলা বিধানসভা করার পরে কাছাড় জেলার যে হেলথ ক্যাম্প, এই হেলথ ক্যাম্পের যে আমাদের যে কার্যসূচি, এই কার্যসূচি প্রথম পর্যায়ের কার্যসূচি এখানে সম্পূর্ণ হবে। আমরা অনেকে অনেক রকমের ক্যাম্প দেখেছি। আমরা অনেক দেখেছি ক্যাম্প যেখানে প্রচার অনেক বেশি প্রচার হয়, কিন্তু প্রচারের তুলনায় রোগীদেরকে যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট রোগীরা পান না।
আর আমরা নিজে অনেক ক্যাম্পে যখন উপস্থিত হয়েছি, তখন ক্যাম্প মানে মেডিকেল ক্যাম্প মানে সেখানে রুগীরা আসবেন, তাদেরকে একটা প্রাইমারি চিকিৎসা পরীক্ষা করা হয়, চিকিৎসা করা হয়, আর সঙ্গে তাদেরকে কিছু মেডিসিন দিয়ে দেওয়া হয়। কিন্তু এই ক্যাম্প একটা ব্যতিক্রমী ক্যাম্প, যার একটা সুন্দর ডিজাইন, যার একটা সুন্দর কনসেপ্ট নিয়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়রা প্রয়াস আরম্ভ করেছে। এই ক্যাম্পের বিশেষত হলো যে 1 বছর থেকে 18 বছরে যারা শিশুরা আছেন, যারা বাচ্চারা আছেন, তাদেরকে এই ক্যাম্পে আনার জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। অন্যান্য বয়সের ঊর্ধ্বের বয়সের লোকরা উপস্থিত হতে পারেন, তারাও তাদের চিকিৎসা, তাদের পরীক্ষা তারাও করাতে পারবেন। কিন্তু এই ক্যাম্পে বিশেষভাবে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এটাতে ডাকা হয়েছে যে 1 বছর থেকে বা জন্মের পর থেকে 18 বছর পর্যন্ত যারা শিশুরা আছেন, বাচ্চারা আছেন, তাদেরকে এই ক্যাম্পে আনা হবে। আর এই ক্যাম্পে এনে তাদের রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশনের পরে তাদের যে পরীক্ষা, তারা ডাক্তারের সঙ্গে আলাপ আলোচনা করবেন, তাদের পরীক্ষা হবে। আর পরীক্ষা হওয়ার পর তাদের যদি কোনো জায়গাতে রেফার করতে হয়, কোনো জায়গাতে যদি তাদের বিশেষ চিকিৎসার জন্য পাঠাতে হয়, সেই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আসাম সরকার সেটার জন্য বহন করবে। এই হলো এই ক্যাম্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। দাবি দেওয়া সমস্যা সমাধানে শেষ পর্যন্ত আন্দোলনের পথে নামতে বাধ্য হলেন গ্রামোন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী। 2 দিনের কর্মবিরতি পালন করে অবস্থান ধর্মঘটে সামিল হন শ্রীভূমির বিভাগীয় চুক্তিভিত্তিক কর্মীরা। দেখুন সবিশেষ। খানিকটা আক্ষেপ প্রকাশ করে কর্মচারীরা মিডিয়ার সামনে উল্লেখ করেন 2008 সালের বিভিন্ন পদে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন তারা, কিন্তু এখনো পর্যন্ত তাদের স্থায়ী করেনি সরকার। রাজ্যের কর্মতৎপর তথা সুচিন্তক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস সহ বিভাগীয় উচ্চপদস্থর কাছে স্মারকলিপি জমা দেন। তবে প্রসঙ্গত এ প্রসঙ্গে সরকারের কোনো হেলদোল লক্ষ্য করা যায়নি। অন্যান্য বিভাগীয় কর্মীদের সমস্যার সমাধানের পথ বেরিয়ে এসেছে, তাদেরও সমস্যা সমাধান কেন করছে না সরকার, প্রশ্ন উত্থাপন করেন তারা। অচিরেই তাদের সমাধান সূত্র বের করা না হলে রাজ্যভিত্তিক আন্দোলনের পথে তারা পা বাড়াবেন বলে সাফ জানিয়ে দেন। এই তো গ্রামোন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী 2008 সাল থেকে সমগ্র আসামে বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন পদে, যথাক্রমে স্টেট লেভেলে আমাদের অনেক পদ আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের আছে ডিপিএম আছে, এডিপিএম আছে, এমআইএস ম্যানেজার আছে, অ্যাগ্রিগেটেড ইঞ্জিনিয়ার আছে, জিআরএস আছে, জিপিসি আছে, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আছে। এরকম বিভিন্ন পদে আমাদেরকে 2008 সাল থেকে বিভিন্ন সময়ে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত জীবনের স্বর্ণযুগকে আমরা এই বিভাগকে দেওয়ার পরও আজ প্রায় 17-18 বছর হয়ে গেছে, আমাদের জীবনের কোনো সুরক্ষা বা আমাদের পরিবারের কোনো সুরক্ষা আমরা সরকারের তরফ থেকে এখন পর্যন্ত পাইনি। আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভাগীয় মন্ত্রী শ্রী রঞ্জিত কুমার দাস, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, তাদেরকে বিভিন্ন সময়ে আমাদের দাবির সমর্থনে আমরা মেমোরেন্ডাম প্রদান করেছি, অনুরোধ করেছি, অনুনয় বিনয় করেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের দাবির সমর্থনে কোনো ধরনের গভর্নমেন্টের সদিচ্ছা আমরা দেখতে পাইনি। একইভাবে আমাদের স্বাস্থ্য বিভাগে যারা এনএইচএম কর্মচারী আছে, তাদেরকে 60 বছর চাকরি সুনিশ্চিত দেওয়া হয়েছে। আমাদের থেকে ওদের বেতন অনেক বেশি, আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। শিক্ষা বিভাগে এসএসের অধীনে যারা টিচার আছে, আমরা অনেক আনন্দিত, তাদেরকে 5 বছর কমপ্লিট করার পর পার্মানেন্ট টিচার হিসাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই বিভাগকে 17-18 বছর দেওয়ার পরও আমরা আমাদের দাবির সমর্থনে সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে আমরা গত 11 নভেম্বর থেকে আসামের প্রত্যেকটি ব্লক হেডকোয়ার্টারে আমরা কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট কার্যসূচি পালন করছি। আমাদের আজ পর্যন্ত কোনো দাবির সুরাহা না হওয়ায় আমরা আজকে বাধ্য হয়ে আসামের প্রত্যেকটি জেলা সদরে একইভাবে আমরা 2 দিনের অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি কার্যসূচি পালন করছি। তারপরও যদি সরকারের টনক না ওড়ে, আমরা বাধ্য হয়ে রাজ্য স্তরে আমাদেরকে আন্দোলন নিয়ে যেতে আমরা বাধ্য হব। মণিপুরের জিরিবাম পাহাড়ের রানী স্বাধীনতা সংগ্রামী গাইডিং লুই এর নামে আয়োজিত হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। জিরিবামের বিদ্যানগর মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে শুক্রবার পর্যন্ত। এ উপলক্ষে স্টেডিয়ামটির ভেতরে আয়োজিত হয় এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী বুদ্ধচন্দ্র সিং, জিরিবামের পুলিশ সুপার প্রভাকর পাণ্ডে, স্থানীয় প্রাক্তন পুলিশ সুপার মাইরাংথেন মুবি সিং সহ অন্যান্যরা। এলাকার অন্যতম সংগঠন LYC আয়োজিত এই টুর্নামেন্টে আমন্ত্রিতরা প্রথমে একটি শুভেচ্ছা ম্যাচ খেলেন।
গোটা জিরিবাম এলাকা ব্যাডমিন্টনের উন্নয়নে কী ধরনের কাজ চলছে বা এই এলাকা থেকে রাষ্ট্রীয় স্তরে কিভাবে খেলোয়াড়রা পৌঁছচ্ছেন এ নিয়ে সাংবাদিকদের জানান আয়োজকদের অন্যতম কর্মকর্তা লাল বাহাদুর গোয়ালা। আমরা LYC ক্লাব জিরিবাম উত্তর পূর্বের ফ্রিডম ফাইটার রানী গাইদিলিউর নামে প্রথম নর্থ ইস্টে আমরা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করতেছি। এই টুর্নামেন্টে গুয়াহাটি থেকে, শিলচর থেকে এবং আসাম থেকে অনেক জায়গা থেকে পার্টিসিপেন্ট এসেছেন। আজকে প্রথমে এক্সিবিশন ম্যাচ একটা হলো, এরপরে এখন আমরা এই টুর্নামেন্টের শুরুয়াত ওপেনিং ম্যাচ শুরু হবে। আর এইখানে আমাদের জিরিবামের সোশ্যাল ওয়ার্কার বুদ্ধচন্দ্র সিং, অ্যাডিশনাল SP এবং রিটায়ার SP M মুভি সিং, আর আমাদের LYCর চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট, ওরাও দুজন উপস্থিত ছিলেন। ওদের নাম ছিল তাইমাং পানমাই আর একজন ছিলেন পাউকিনচুং রংমাই। তো টোটাল এখানে আমাদের প্রথম 10 থেকে 12টা টিম জয়েন করেছে। আজকে শুরু হতে চলছে। তো এটা 19 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত চলবে। প্রাইজ আমরা রাখেছি, প্রথম প্রাইজ 20,000 টাকা এবং দ্বিতীয় প্রাইজ 15,000 টাকা, তৃতীয় প্রাইজ 5,000 টাকা আমরা এই কমিটি থেকে আমরা দিব। এই জনপ্রিয় প্রতিষ্ঠা মানে রানী গাইদিলিউ তো আমাদের ফ্রিডম ফাইটার ছিলেন, ওনার নামেই আমরা প্রথম এই ব্যাডমিন্টনটা করেছি। আর আমরা চাবো যে ওনার যে প্ল্যাটফর্মটা বড় করার জন্য। আর পরের বছরে আমরা আসাম থেকেও, মণিপুর থেকে মিলে আমরা একটা কমিটি গঠন করব। ওই কমিটি আমরা একটা বড় টুর্নামেন্ট করার নর্থ ইস্ট জুড়ে আমাদের উদ্দেশ্য। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।